প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিটিএনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় পার্টি কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা জনাব মফিজুর রহমান। তার সাথে কথা বলবো সারা দেশ এবং কক্সবাজারের রাজনৈতিক পরিস্থিতি এবং বিষয়গুলো নিয়ে। জনাব মফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি টিটিএনে। আপনাকে ধন্যবাদ এবং টিটিএনের অসংখ্য দর্শক যারা দেখবেন বা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে মোবারক জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং বর্তমান চলমান প্রেক্ষাপটে যে দেশের যে বিরাজমান অবস্থা, সংকটময় অবস্থায় সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা তো দেখেছি বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তো আপনারা তো দীর্ঘদিন রাজনীতি করছেন, আওয়ামী লীগের সাথে কাজ করেছেন, তাদের বিরোধী দল ছিলেন, তো এই ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম শুরু থেকে আমরা তাদেরকে সমর্থন দিয়েছিলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান তাদেরকে সমর্থন দিয়েছেন এবং আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলন যখন রাজপথে আন্দোলন করে তখন এটা ছাত্র আন্দোলনের রূপ নিয়েছিল। পরবর্তী পর্যায়ে ছাত্র হত্যার পরে এটা ছাত্র জনতার একটি বিপ্লবের রূপ নেয়, যার প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই মুহূর্তে দেশ ছাড়ার পরে দেশে যে বিরাজমান পরিস্থিতি তৈরি হয়েছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। স্বাভাবিকভাবেই একটি সরকার দীর্ঘদিন থাকার পর মানুষের ভোটাধিকার হরণ করেছে, এটা বলতে হবে নিঃসন্দেহে। মানুষের বাক স্বাধীনতা খর্ব করেছে, ইভেন আপনাদের যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সেটাও খর্ব হয়েছে। বিচার বিভাগের নিয়ে প্রশ্ন তুলতে মানুষ বিচার বিভাগের কাছে যেতে পারেনি, সঠিক বিচার পায়নি। সমস্ত সেক্টরগুলোকে তাদের দলীয়করণের নিয়ন্ত্রণে নিয়েছিল, যার কারণে মানুষের যে দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভ এবং ছাত্র জনতার আন্দোলনের সাথে এক হয়ে মূলত এই আওয়ামী লীগের বিরুদ্ধেই এই বিদ্রোহ, আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লব সংগঠিত হয়েছে। এটা দেশের ইতিহাসে বিরল। এভাবেই একেবারে তৃণমূল পর্যায়ে এভাবে একটি আওয়ামী লীগের মতো একটি সংগঠনের বিরুদ্ধে এত বড় বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নেমে শেখ হাসিনার পদত্যাগ চাওয়া, এটি ইতিহাসের একটি নতুন অধ্যায়, নতুন সূচনা হলো। আপনি যেটা বলছিলেন যে আমরা আওয়ামী লীগের সাথে শরিক দল, আপনি দেখেন আয়নাঘরের কথা এখন রাস্তায় চলে আসছে। আয়নাঘরটা লোকের অন্তরালে ছিল, চোখ লক্ষর অন্তরালে ছিল, বাট আমরা জনসমক্ষে একটি আয়নাঘরের মধ্যে ছিলাম। আপনি দেখেছেন সাতকে সিএমএইচে নিয়ে গিয়ে নির্বাচন করা হয়েছে, নির্বাচনে না গেলে জাতীয় পার্টিকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। সেদিন জাতীয় পার্টিকে আবার অবরুদ্ধ করে, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে নির্বাচনে যেতে হয়েছে। যেটা বলছিলাম, আমাদেরকে উন্মুক্ত আয়নাঘরে রাখা হয়েছিল, বাকরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা প্রতিবাদের ভাষা যেটা করার কথা ছিল সেটা আমরা পরিবেশ পরিস্থিতি মিলে আমরা সেটা প্রতিবাদ করলেও সেটা আবার ব্রডকাস্টিং হয় না, এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিল না। সব কিছু বিবেচনায় আমরা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। একইভাবে বর্তমান যে দুর্বৃত্তায়ন হয়েছে দেশের মধ্যে, সমস্ত সেক্টরগুলো যে দলীয় নিয়ন্ত্রণ আনা হয়েছে, তাদের মেধাভিত্তিক নিয়োগ না দিয়ে তাদের দলীয় নিয়োগের মাধ্যমে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, তাদের মধ্যে দলীয়করণ হয়েছে, সেগুলো ভাঙতে হলে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই সময় দিতে হবে, যাতে তাদের ছাত্রদের যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, যেটা দেশ সংস্কারে রূপান্তরিত হয়েছিল, যদি দেশ সংস্কার করতে হয় দলকে সংস্কার করতে হবে, দেশের প্রত্যেকটা সেক্টরকে সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে, বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনের সংস্কার করতে হবে, পুলিশ বিভাগ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেসব রয়েছে সব জায়গায় যদি সংস্কার করতে হয় তাহলে নিঃসন্দেহে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা অবশ্যই সময় দিতে হবে। আমি আন্তরিকভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী মহোদয়কে মোবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি খুব শীঘ্রই দেশের বর্তমান যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা তারা নিয়ন্ত্রণে আসবেন। আমরা একটু সময় দিই তাদেরকে, সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। যে যে অবস্থায় থাকবেন দয়া করে নিজের নিরাপত্তা সহ অন্য মানুষের নিরাপত্তা বিধান করবেন। আপনি কথা ফাঁকে বলছিলেন যে এই আপনার যে বিগত যে সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার, তারা আপনাদের ভোটের অধিকার হরণ করেছে, কিন্তু আমরা দেখেছি আপনারা তাদের সাথে ভোটে অংশগ্রহণ করেছেন এবং বিরোধী দল হিসেবে সংসদে আপনারা ছিলেন। এটা আসলে আপনারা বিষয়টিকে একটু পরিষ্কার করবেন?
সংসদে আমি আপনাকে বলেছি, আয়নাঘর সেটি ছিল হচ্ছে লোক চক্ষুর অন্তরালে, আর আমরা ছিলাম জনসমক্ষে আয়নাঘরে। বিরোধী দল জাতীয় পার্টিকে এভাবে আয়নাঘরে অবরুদ্ধ করে নির্বাচনে নিতে বাধ্য করেছে, এটা সবাই জানে। এটা আমাকে পরিষ্কার করতে হবে না, সেটা সবাই জানে জাতীয় পার্টিকে কিভাবে নির্বাচনে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের অবস্থান থেকে তারপরেও জেলার বিভিন্ন জায়গায় নির্বাচন বয়কট করার আমরা আহ্বান করেছিলাম, আমরা আবেদন জানিয়েছিলাম, আমরা বিদ্রোহ করেছিলাম যাতে নির্বাচন প্রত্যাখ্যান করা হয়, নির্বাচনে না যাওয়া হয়। পরিস্থিতি বিবেচনায়, দেশের অবস্থা বিবেচনায়, সারা বাংলাদেশের দেশের আমাদের দলের অবস্থান বিবেচনায়, দলকে বাঁচানোর জন্য নিশ্চয়ই সেদিন জিএম কাদের একটি অবস্থানে গিয়েছিলেন। কিন্তু এদের অর্থ নয় যে আমরা তাদের অন্যায়কৃত কর্মকাণ্ডে আমরা তাদেরকে সহযোগিতা করি। চেষ্টা করেছে প্রতিবাদ করার, কিন্তু আয়নাঘর অবরুদ্ধ থাকায় প্রতিবাদ আর কতটুকু হতে পারে সেই বিবেচনা আপনাদের করে তুলে দিলাম। তবে এটি উল্লেখযোগ্য যে আমরা এই ছাত্র আন্দোলনের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমরা তাদের সাথে ছিলাম, এবং একটি রাষ্ট্র গড়ার ক্ষেত্রে, সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে যখন পূর্ণাঙ্গ সংস্কার হবে ততটুকু আমরা তাদেরকে সহযোগিতা করে যাব। একইভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ মানে একটি নির্বাচন আমরা আশা করব তাদের সময়ের পরে, একটি দেশ সংস্কার সময়ের পরে আমরা সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করব। আপনারা তো দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনৈতিক সারথি ছিলেন, তাদের সাথে রাজনীতি করেছেন, তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু এখন যে আপনার আওয়ামী লীগের যে পরিস্থিতি, তারা যদি সামনে আপনাদের সহযোগিতা চাই, সেক্ষেত্রে কি আপনারা তাদের সাথে থাকবেন? আসলে এখানে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে হচ্ছে বাংলাদেশ। আপনি দেখেন আজকে উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে রয়েছে অন্য ধর্মাবলম্বীরা। আমি আশা করব এটা একটি সোনার বাংলাদেশ, কেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাঙালি, সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশি। সুতরাং অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধান করতে হবে, তাদের নিরাপত্তা দিতে পারলে হচ্ছে আমরা জাতি হিসেবে সভ্য মনে করব। তাদের জানমালের নিরাপত্তা একইভাবে দিতে, কীভাবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেতে চাই। আর রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এখানে। যেমন প্রেক্ষাপট আসছিল যে বিএনপি ব্যতীত নির্বাচনকে গ্রহণযোগ্য করা হয় নাই, আবার যদি পরিস্থিতি এরকম হয়ে যায় যে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই একটি প্রশ্ন থেকে যায়। তবে আওয়ামী লীগের সবাই কিন্তু খারাপ করেনি, আওয়ামী লীগের নিশ্চয়ই ভালো মানুষ রয়েছে, প্রত্যেকটি দলেরই ভালো মন্দ মানুষ থাকে। আমি আশা করব আওয়ামী লীগ সংস্কার হয়ে ভালো মানুষগুলোকে নিয়ে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন এই আওয়ামী লীগ তার গৌরবের শুধু গাথায় ফিরে যাবে এ প্রত্যাশা করব। তাদের নেতৃত্ব আসুক একটি সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এখানে পরিবারতন্ত্র বিলুপ্ত হোক, মেধার বিকাশ হোক, যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠিত হোক প্রত্যেকটি দলে এবং স্থানীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে। সামনে যদি আপনার নির্বাচন হয়, সেক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ কেমন থাকবে? আসলে আমরা চাই বাংলাদেশের মানুষের সেবা করতে। 9 বছর পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র পরিচালনা করেছেন, খুব শান্তিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার বিরুদ্ধেও বিদ্রোহ হয়েছে, উনি ক্ষমতা পদত্যাগ করেছেন, কিন্তু দেশ ছেড়ে পালাইনি। তার হাতে হত্যাযোগ্য হানাহানি খুব কম হয়েছে, যেটা প্রমাণ হচ্ছে যারা এই ছাত্র আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে বিভিন্ন সময় সভা সেমিনারে এরশাদের উদাহরণ টেনে এনেছেন। একইভাবে একসময় বিএনপির বিরুদ্ধেও 96 আন্দোলন হয়েছিল, অসহযোগ আন্দোলন হয়েছিল। আজকে সেই সময় কিন্তু বিএনপির এত শোচনীয় পরাজয় বরণ করতে হয়নি, কিন্তু 16 বছরের একটি দল ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এত করুণ পরিণতি হবে আসলে তারাও হয়তো সেটা উপলব্ধি করতে পারেনি। কিন্তু আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা মানুষের অনুভূতি বুঝেছিলাম, মানুষের আবেগ বুঝেছিলাম, মানুষের যে ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ আজকে বিদ্রোহে রূপান্তরিত হয়েছে। ছাত্র জনতার মঞ্চ একাকার হয়ে শেখ হাসিনা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা আওয়ামী লীগের জন্য একটি লজ্জার ইতিহাস। আচ্ছা, যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদেরকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আমরা অবশ্যই এই মুহূর্তে এই ধরনের একটি সরকার প্রয়োজন ছিল। এই দেশকে এত বেশি অবস্থানে নিয়ে গিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা খর্ব হয়ে গিয়েছিল, মানুষের সকল ব্যবসা বাণিজ্যের মধ্যে একটি স্থিরতা দেখা দিয়েছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে গিয়েছিল, মানুষ মানে বিভীষিকাময় একটি জীবনযাপনের মধ্যে ছিল। হয়তো সেটা শুধুমাত্র আওয়ামী লীগের পরিবারটি সুখে ছিল, বাকি মানুষগুলো নিঃসন্দেহে খারাপ অবস্থায় ছিল। এটা বলতে গেলে উন্নয়ন হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় না রেখে
মানুষের পরিবারের শান্তি না দিয়ে, নিত্য প্রয়োজনের পণ্যের দাম না কমিয়ে উন্নয়ন মানুষ অত আশান্বিত হয় না। এটা হচ্ছে মূল কথা। আর তারা যদি প্রশাসনে বিভিন্ন জায়গায় অন্তত সাধারণ মানুষের অধিকারটুকু ফিরিয়ে দিতেন, তাহলে আজকে আওয়ামী লীগের তো করুণ পরিণয় নিয়ে বিদায় হতো না। আমরা দেখেছি সারা দেশের মতো কক্সবাজারেও আপনার 5 আগস্ট থেকে এবং চলমান সময়টাতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং তাদের অফিস এবং সরকারি স্থাপনাতে ভাঙচুর এবং লুটপাট হয়েছে। সেটিকে আসলে আপনি জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে বা নেতা হিসেবে কি মনে করছেন? এই ধরনের সহিংসতা আমরা আশা করি না। আমরা যদ্দূর সম্ভব, বিশেষ করে হোটেল মোটেল জোন এলাকায় আমরা নিজেরাই নিরাপত্তা পহরাই ছিলাম। আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, আপনি জানেন আমি পর্যটন নিয়ে দীর্ঘ সময় কাজ করছি। তাদের এই শিল্প বাঁচানোর জন্য আমি তাদের এখানে দৌড়ে গিয়েছি 18টি সংগঠনের সাথে সমন্বয় করে, আমাদের দেশের গৌরব সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমরা নিরাপত্তা বিধান করেছি। যেদিন পদত্যাগ হয়েছে সেদিনে খুঁটিনাটি নিশ্চয়ই কিছু হয়েছে যেটা অনাকাঙ্ক্ষিত। আমরা আশা করব ভবিষ্যতে যাতে এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য এই পরিস্থিতির আর শিকার না হয়, কারো জানমাল যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এটা প্রত্যাশা করি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিশ্চয়ই আমরা জাতির কাছে লজ্জিত থাকব রাজনীতিবিদরা। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি বা আমরা যেটা সংবাদ মাধ্যমে শুনেছি বা দেখেছি, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এখন দায়িত্ব নিয়েছেন দেশের, তাদের যে আপনার পরিচালনার যেই সময়টা নির্ধারণ করেছে, তারা সেটা এখনো সুস্পষ্ট করে কিছু বলেনি যদিও, কিন্তু তাদের একটা আমরা দেখেছিলাম যে তারা একটা প্ল্যানিং আমাদেরকে দিয়েছিল সংবাদ মাধ্যমকে। সেখানে বলা হয়েছিল 3 থেকে 6 বছরের একটা সময় তাদের দরকার হবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা যারা রাজনীতিক যে দলগুলো আছে, যে রাজনীতিবিদের আছেন, তারা আসলে সেই সময়টাকে আসলে কিভাবে নিচ্ছেন বা দেখছেন? আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠিত না হলে একটু প্রশ্ন থেকে যাই, সবাই জনমনে প্রশ্ন থাকে, আন্তর্জাতিক চাপের মধ্যে থাকে। আমি আশা করব এই সরকারের ক্ষেত্রে সেটা হবে না। এই কারণে হবে না, দেশ একটি খারাপ অবস্থায় চলে গিয়েছে। অনেক সংকট উত্তরণ করে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে, যেটার নিশ্চয়ই তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, মানুষের যে চাহিদা, বাংলাদেশের মানুষের যে ডিমান্ড, সে বিবেচনায় তাদেরকে কিছু সময় দেওয়া দরকার। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয় কতটুকু আছে সেটা আমি বিশেষজ্ঞ নই। নিশ্চয়ই 6 বছর বা 5 বছর এতটুকু সময় নিশ্চয়ই নেবেন না। আমি আশা করব যে যেভাবে বলা যায় দ্রুততম সময়ের মধ্যে, তবে সংস্কারের জন্য তাদের সময় দেওয়া উচিত। আপনি দেখেন, তাদেরকে যদি সংস্কারের সময় দেওয়া না হয়, তাহলে একটি দল ক্ষমতা থেকে চলে গেলেন, আরেকটি দল আসবেন, তাহলে সেই দল থেকে কি আমরা একই চিত্র আশা করতে পারি না? এরকম হতে পারে না, প্রশ্ন থেকে যাবে। মানুষ এখন চাই শান্তি, মানুষ এখন চাই নিরাপত্তা, মানুষ এখন চাই হচ্ছে এই দেশ উন্নত হোক, আমরা জাতি হিসেবে আরো সভ্য হয়ে এগিয়ে যাই। তো সেক্ষেত্রে যদি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থেকে মানুষের এই চাহিদাটুকু পূরণ করতে পারে, তাহলে তাদের যতটুকু সময় দেওয়া দরকার অতটুকু সময় তাদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি আপনাদের মাধ্যমে নবনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন জানাতে, কক্সবাজারের পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে, পর্যটন শিল্প উদ্যোক্তা হিসেবে পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কি আমরা দেখেছি যে জাতীয় পার্টি এর আগে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার আগে তারা 4 দলীয় জোটের সাথে নির্বাচন করেছে, বা এর আগে তারা অনেকবার স্বতন্ত্র করেছে। তো সামনে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে জাতীয় পার্টি আসলে কোন দলের সাথে যাবে, বা তারা কি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে কিনা? দেখুন, আমরা সবার সাথে যুগপৎ আন্দোলন করেছি, আমরা বিএনপির সাথেও যুগপৎ আন্দোলন করেছি, আমরা আওয়ামী লীগের সাথেও যুগপৎ আন্দোলন করেছি। রাজনীতির প্রেক্ষাপট এক এক সময় এক এক রকম হয়ে যায়, সময় ভুলে দেবে তখন আমরা কার সাথে যেতে হবে। আপনারা শুনছিলেন সারা দেশ এবং কক্সবাজারে জাতীয় পার্টির কি অবস্থান, তারা আসলে সামনের যে রাজনৈতিক যে দিনগুলো আছে, নির্বাচন আছে, সেটা নিয়ে তারা আসলে কি ভাবছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।